কি বলবো, আমাদের সমন্বয়ক ভাইরা মাথা টাথা গরম হয়ে গেছে। দিন যাচ্ছে, এরা হলো ওই যে বলে না কার্তিক মাসের কুত্তা, এরকম হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা বাস্তবতা, আরও যত সময় যাবে না এরা প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং হতাশায় পাগল হয়ে যাবে এরা। আজকে দেখছেন না কি বলতেছে হাসনাত, বলতেছে যে বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয়ের উপর পড়া দরকার। তার মানে সচিবালয়ের সচিবদের উপর তার কি পরিমাণ বিদ্বেষ চাপছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হঠাৎ করে এই বিদ্বেষটা কেন, মানে এই রাগ কেন যে বিমান নিয়ে যাইয়া একটা সচিবালয়ে ফেলবে? কি এমন ঘটছে সচিবালয়ে? সমন্বয়কদের কথা সচিবরা এখন আর শুনছে না, শুনছে না। এটা একটা ক্ষমতার একটা স্বাভাবিক ক্যারেক্টার, যে যখন যার যাবার সময় হয় না তখন পিছন দিয়েও গোনে না। তো তো বিমান বিমান সচিবালয়ে ফালাবে। আমি আসলে হাসতেছিলাম, বুঝছেন, হাসনাত ভালো কথা বলে, কিন্তু বাস্তবতা যেটা হলো, এরা তো টাকা দেখা এই জায়গায় আসছে, মানে হুট করে টাকা দেখছে। বিষয়টা কীরকম ছিল, গণঅভ্যুত্থানের পরে বন্যা হলো আর সমন্বয়কদের, সরি, তো যেটা বলছিলাম যে এ, বন্যা হলো, বন্যাও হলো, আমাদের সমন্বয়কদের কপালও খুলে গেল। টেয়া টেয়া টেয়াতে সব ধুমায় অবস্থা। কি হলো, তাবাসসুম নাকি না নুসরাত তাবাসসুম নাকি যেন নাম, হ্যাঁ, গুচি ব্যাগ কিনলো 3200, 1.5 লাখ 2 লাখ টাকা দামের স্যুট জুতা, একটা ব্যাগ, সেই ব্যাগের নাম লাখ টাকা। এই একটা অবস্থা, কপাল খুলে গেছে। এখন দিন যাচ্ছে, হতাশা বাড়তেছে, ফ্রাস্ট্রেশন বাড়তেছে। হাসনাত বলতেছে মানে যে একটা যদি কেউ দেখাতে পারে, একটা যদি কেউ দেখাতে পারে যে নিয়োগ জালিয়াতি করছে বা সুপারিশ করছে, তাহলে রাজনীতি করবে না। হাসনাতকে বলি, তুমি বিএনপির সাথে জোটবদ্ধ হইও না, তাহলে দেখবে যে বোতল থেকে সিপি খোলার মতো যেরকমভাবে টক করে শব্দ শব্দ হয় না একটা, হ্যাঁ, তোমাদের এরকম টক করে শব্দ হয়ে তোমাদের জালিয়াতি সব উসলায় পড়বে, তাই না? ওই যে সিনেমাতে দেখে না যে কি না না ওয়াইনের বোতল খোলার জন্য টক করে খোলে আর ফেনা উঠে যায়, শ্যাম্পেন নাকি, ঠিক আছে। তো ওইরকম শব্দ হয়ে তোমাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সাহস যদি থাকে তাহলে তোমরা তো অনেক বাঘের বাচ্চা, তাই না? তাহলে তোমরা বিএনপির সাথে জোট করো না, কারণ বিএনপির সাথে জোট না করলে যে খেলাটা হবে, গণ অভ্যুত্থানের পরে মানুষের আশা প্রত্যাশা ভালোবাসার গণ অভ্যুত্থান জুলাইয়ের, তোমরা যে কি পরিমাণ চরিত্র হনন করছো, তোমরা যদি বিএনপির সাথে জোট করো তাহলে তো এটা আর বের হবে না, এটা তো বের হবে না। যেইটুকু বের হয়েছে এর মধ্যে ছিল ওয়াসা নিয়োগ জালিয়াতি, একবারে সুন্দর করে নাহিদ ইসলামের সিলমারা নিয়োগ বাণিজ্য, এরপরে সিলমারাকার আসিফ মাহমুদের নিয়োগ বাণিজ্য। তো দুইজনই তো বিএনপির সাথে জোট কইরা এখন আবার ক্ষমতায় চলে আসব, আবার এমপি হব, হয়তোবা মন্ত্রী হবে, হয়ে গেলে তাহলে কি হলো, তাহলে তো আর, অর্থাৎ এদের ক্ষমতাহীন হওয়াটা খুবই জরুরি। এদের ক্ষমতাহীন না হইলে এইখানে যে কি বিভৎস রূপ ছিল, এইখানে যে কি পরিমাণ এক একজন সমন্বয়ক যাওয়া আসি করতো, ঘোরাঘুরি করতো, খালি ঘুরতো, পোকার মতো ঘুরতো, ঠিক আছে। আমার কর্মীর কর্মী যে সমন্বয়ক, সেও আমার কাছ থেকে 2,500 টাকা ম্যাচ ভাড়া দিত, সে এখন এই পল্টনের পাশে একটা এখানে বাসা নিচ্ছে, প্রায় 22-23 হাজার টাকা নিয়ে এসে থাকে। এই তাদের অবস্থা, সেই হাসনাত বলতেছে নুরুল হক নূরকে একটা যদি দেখাতে পারে, আরে বাপ রে বাপ, কি হ্যাডাম, ঠিক আছে ভাই, তোমরা ত্রাণের টাকাটা যেভাবে মাইরে খাইছো, এটা কীভাবে তোমরা বিচার দেওয়া বলো? ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর নাকি, এই কয়েকটা অঞ্চলে বন্যা হয়েছে। তো কুমিল্লারও বন্যার টাকা সব কিছু মিলিয়ে মানুষ উজাড় করে দিল, একবারে কিভাবে দিল, রিক্সাওয়ালা তার টাকা দিয়ে দিল, ঠিক আছে, কাজের মহিলা নাক ফুল দিয়ে দিচ্ছে। আবেগটা কীরকম, গণ অভ্যুত্থানের সন্তানেরা সেই আবেগ থেকে রিক্সাওয়ালা টাকা দেয়, গৃহবধূ নাক ফুল খুলে দেয়, কান ফুল খুলে দেয়, হাতের বালা কইলা দেয়, ঠিক আছে, ব্যাংক ছোট বাচ্চা স্কুলের টিফিন বাঁচানো টাকা সেটা নিয়ে দিয়েছে। সেই টাকাগুলো কিভাবে লুটপাট করলো, এক একজনের রাতারাতি ভাগ্য বদলে গেল, গাড়ি নিয়ে ঘুরলো, মানুষের আবেগের
আমি একটা কথা বলতেছি যে আমাদের আল সুন্নাহ ফাউন্ডেশন আছে, আরও বিভিন্ন ধরনের মানবিক কাজ আছে। দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ হইলেই যে পরিমাণ টাকা পয়সা সেখানে জমা হয় এবং সেগুলো নিয়ে অনেকে ভালো কাজে ব্যয় করে, অনেকে খারাপ কাজে ব্যয় করে। সেই জায়গায় এই গণ অভ্যুত্থানের পরে যেই পরিমাণ মানুষ আহত হয়েছে, যেই পরিমাণ মানুষ নিহত হয়েছে, সেইটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের সংগঠন হিসেবে এনসিপি, নাগরিক কমিটি, নাগরিক পার্টি, বাঘের সাও, বিলাইয়ের সাও, হরিণের সাও, মানে বাকশাসের কথা বলতেছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ বাকশাস, তো বাঘের ছাও কত কিছু বানায় ফেললো, আবার নতুন করে ছাত্র শক্তি বানালো। এদের যে সামগ্রিক আয়োজন, বাপ রে বাপ, মাথার উপরে ত্রাণের বস্তা এখান থেকে ওখানে নিয়ে যায় ভাইরাল। কি হয়েছে, আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা কাছ থেকে নামায় দিছে, তারা ত্রাণ কার্যক্রম করতেছে। পরে দেখা গেল সে ঠেকা নাকি এদের কাছে রয়ে গেছে। পরে কি করলো, আমরা তখন ধরলাম, তখন তো সাইরে দেমা কান্দে বাসি একটা অবস্থা, সবাই বলা বলি শুরু করলো। তারপরে কিছু টাকা নিয়ে যায় কই দিল, ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ পূর্ণবাসন দিল। এখন আমার প্রশ্ন হলো, ত্রাণ পূর্ণবাসনেও তোমরা যদি টাকাটা দাও, সেই টাকাটা যে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ পাইছে, তার প্রমাণ কি? সবচেয়ে বড় যে জালিয়াতি, সেই জালিয়াতিটা হলো এরা ক্ষমতার অংশীদার এবং এরা উপদেষ্টা পদে থেকে এরা নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচন করার পূর্বে রাষ্ট্রের 300 কোটি টাকা 400 কোটি টাকা নিজ নির্বাচনী আসনে নিচ্ছে। অর্থাৎ তারা সরকারি অর্থ নিজের নির্বাচনী প্রচারণার জন্য ঠিক নির্বাচনের আগে সেখানে উন্নয়ন কার্যক্রম করছে। কিন্তু মুরাদনগর দেবিদ্বারের নাগরিকদেরকে বলবো, এই লোকগুলোই আপনাদের ত্রাণের টাকা কীভাবে চুরি করছে আপনারা স্মরণ করেন। আপনাদের কেউ যদি পেট ভইরা খাওয়ায় তাহলে আপনারা ভোট দিবেন, নাকি দীর্ঘ সময় টেকসই একটা নেতৃত্ব দরকার যে চুরি করবে না, বাটপারি করবে না? কি দরকার আপনাদের? একজন ভালো নেতা দরকার, নাকি ওই ক্ষমতা পাইয়া 300 কোটি টাকা দিল আপনাকে, ওই 300 কোটি টাকা তো সারা বাংলাদেশের বরাদ্দ ছিল, সেইখান থেকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করে হারকিউলিস কি করতো? হারকিউলিস কেন জনপ্রিয় না? হারকিউলিস বিভিন্ন জায়গা থেকে লুটপাট চুরি চামারি করে নির্দিষ্ট এলাকার লোকদেরকে দিত। ওই এলাকার মানুষ হয়তো বা হারকিউলিসকে বাহবা দিত, কিন্তু হারকিউলিসকে আদর্শ? হারকিউলিস তো জনপ্রিয় হয়নি, হারকিউলিস তো ওয়ার্ল্ডে শাসন করে না। তার মানে হারকিউলিস কোনো এক জায়গা থেকে চুরি করে আনে, কোনো এক জায়গায় দিলেই সে ভালো মানুষ হয় না। তাই বাংলাদেশের বিভিন্ন এলাকার বরাদ্দ ওই দেবিদ্বার মুরাদনগরে দিয়ে দিলেই সে ভালো মানুষ হয় না, প্রিয় দেবিদ্বার এবং মুরাদনগরের বাসী। এই দেবিদ্বার মুরাদনগরের বন্যার সময় ত্রাণের টাকা এরা চুরি করেছিল, 2 টাকা লোভ সামলাতে পারেনি। আজকে যেই রাষ্ট্রীয় বরাদ্দ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ওখানে নিয়ে যায় ঢালতেছে, সেইটাও সৎ উদ্দেশ্য না, সেটাও কোথায় কি কাজ হবে এরা নিয়ন্ত্রণ করবে, এর কিছু পাবে কিছু পাবে না, ভাগ বাটোয়ারা করবে, লুটপাট করবে, নির্বাচনী বরাদ্দ, অনেক কিছু বিষয় আছে। আজকে যে উদ্দেশ্যে এই লাইভটা করছি, এই যে সচিবালয়ে বিমান নিয়ে যে ফালাবে, তার মানে সচিবদের এতদিন পরে আমরা ধরতে পারি যে সচিবরা এখন সঠিক পথে আছে। বাচ্চা সচিবদেরকে আর টাইম দিচ্ছে না, শিশু উপদেষ্টা, শিশু সচিব, তাদের এখন সচিবালয়ে নিয়ন্ত্রণ কমছে। তার মানে বাংলাদেশ আস্তে আস্তে নিরাপত্তার দিকে যাচ্ছে, নাকি বলা যায়? এটা বলা যায়নি। আচ্ছা, আমাদের জুলাই যোদ্ধা এখানে আছেন, একজন সহযোদ্ধা, কয়েকদিন আগে গুলতি নিয়ে ধরা খাইছিল। আমাদের কিছু বলবেন নাকি? সবচেয়ে বড় কথা হলো যে যারা নতুন রাজনৈতিক দল খুলছে বা নতুন রাজনৈতিক নেতা যারা আছে, আমি হাসনাতের উদ্দেশ্যে বলবো যে শামীম ওসমানের নকল করতে চাও না ভাই, নিজের যা আছে সেই যোগ্যতা দেখাও। মানে ওই ওর শামীম, আমার মনে হয় কেন জানো হাসনাতের বক্তব্য শুনি না, ও মনে হয় ইউটিউব থেকে শামীম ওসমানের বক্তব্য ডাউনলোড করে করে নকল করে। ওর যে বক্তব্য, কথা বলা, চোখ বড় করা, এই করা, যেমন আজকে যে কথাটা বলছে যে আপনার সচিবালয়ে যে এটা পড়ার কথা, সচিবালয়ে এটা মাইলেশনে ঘটনাটা করছে জুলাই মাসে, তাহলে এর ওই সময় ঘটনা বললো না, এতদিন পরে কেন মনে হলো? ওই মানে সাপলা না পাওয়ার মানে হয়ে গেছে, মাথা মাথা গরম হয়ে গেছে, কোনো কথা শুনতেছে না, নির্বাচন কমিশনের কথা শুনতেছে না, বিভিন্ন সচিবরা কথা শুনতেছে না, এই জন্য মাথা গরম হয়ে গেছে, উল্টাপাল্টা বকতেছে। উল্টাপাল্টা বকা বাদ দিয়ে জনগণের কাতারে আসো। আর আমি অন্য দলকে, কোনো দলের আমি নাম বলবো না, যারাই এনসিপি কে নিয়ে বা এদেরকে নিয়ে জোট করতে চাইতেছেন, আমি কোনো দল না, মানে এই এদেরকে নিয়ে যারা জোট করতে চাইছেন তাদেরকে কিন্তু এদের এবার বলেন, শেষ হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। তো আমি যেটা বলবো যে যারাই মানে আগামীতে জোট করতে চাইতেছেন, এই যে ছাত্র যাদের নামে অভিযোগগুলো আসতেছে, তা জোট করতে চাইলে আপনারা তাদের দুর্নীতির কিন্তু দায়ভার আপনাদের নিতে হবে। যারা জোটের সদস্য করবেন তাদেরও কিন্তু দায়ভার নিতে হবে। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। আপনি বলবেন? আচ্ছা, ভাইও বলবে। আমি কোনো আকার ইঙ্গিতে বলবো না, আমি শুধু একদম সরাসরি খোলা বলবো। আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, এই শিশু বাচ্চা উপদেষ্টাদের সাথে কোনো রকম আতাত করিয়েন না। বাংলাদেশের জনগণ যদি বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি ভালোবাসে, তাদের আপনাদেরকে অটোমেটিক ভোট দিবে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা আছে। কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি এই
এই আমাদের জুলাই অভ্যর্থন ছিনতাইকারী এই গোষ্ঠীর সাথে যদি আপনারা কোনো রকম আতাত করতে যান, কোনো রকম জোটবদ্ধ হতে যান, তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ যারা বাংলাদেশের চেতনা ধারণ করে এরা আপনাদেরকে বয়কট করবে। ওই শিশু উপদেষ্টাদের সাথে অনেক ধন্যবাদ। এটা আমাদের ভাইয়ের বক্তব্য, আমি এত কঠিন ভাষায় বলতে চাই না। ঠিক আছে, আচ্ছা, বিষয় হলো ভালো থাকবেন সবাই। বাংলাদেশ একটা কথা বলেছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে সীমাহীন লুটপাট হয়েছে, এই বিষয়ে কেউ অস্বীকার করতে পারবে না। সেই লুটপাটের পরে বাংলাদেশের অসংখ্য বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করা মানুষকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে আওয়ামী লীগ দোসর সেই হিসেবে বাদ দেওয়া হয়েছে, আরও বিভিন্ন ট্যাগ দিয়ে যেখানে যার ভালো লাগছে। ধরেন কারো একটা ছাত্র ভাইয়ের নিয়োগ পাওয়ার ইচ্ছা, কিছু টাকা দিছে, তাহলে যাকে সরাই সেখানে আনতে হবে, তাকে আওয়ামী লীগের দোসর বানায় তারপরে তাকে সেখানে অন্য একজনকে সেখানে নিয়ে আসলো। এসবের হাট বসেছিল, হাট এই হাটগুলো কারা বসিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। সেই হাটের ইজরাদার তোমরা এখন তো পাগল হয়ে যাবা তোমরা, ঠিক আছে? পাগল হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে, ঠিক আছে? পুরা এনসিপি, পুরা সমন্বয়ক সবাই পাগল বেদিশা হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা জাতীয়তাবাদী শক্তির আমাদের ভাইদেরকে বলবো যে গণ অভ্যুত্থানের পরে জাতীয়তাবাদী শক্তির মানে হলো যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে বিনা কারণে কালিমা লাগাইছে হলো এরা। আমরা জীবন দিয়ে মাঠে ঘাটে লড়াই করছি, কিন্তু এরা আমাদেরকে দালাল বানাইছে, অহেতুক চাঁদাবাজ বানাইছে বিএনপিকে। কারা? এই সমন্বয় চাঁদাবাজ বানাইছে, অথচ নিজেরাই চাঁদাবাজিতে জড়িত, জায়গায় জায়গায় ধরা খাইছে না? চাঁদাবাজ বানাইছে না বিএনপিকে? এখন চাঁদাবাজ না কেন বিএনপি? এখন বিএনপি ভালো হয়ে গেছে এই তো, নাকি জোটে আসতেছে এই জন্য আর বলতেছে না? তো এইটা হলো রাজনৈতিক একটা স্ট্যান্ড। মানুষ যা মন থাকে বলে না, সেটাই ধরে রাখে। আমরা যে জায়গায় লড়াই করি, যারা আমাদের বন্ধু, তাদেরকে আমরা কখনো আঘাত করি না, ঠিক আছে? সেগুলো বিষয় না। বিষয় হলো আপনারা সবাই মিষ্টি বিতরণ করেন। যেহেতু এটা বলছে সচিবালয়ে বিমান ফালাবে, ঠিক আছে, তার মানে এদের জেলা প্রশাসক অফিস, উপজেলা অফিস, বিভিন্ন জায়গায় যে কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্ব থেকে বাংলাদেশ কিছুটা মুক্তি পেয়েছে। এটাই বাংলাদেশ যখন গণতন্ত্রের পক্ষে যায়, তখন টোকাই ফোকায়েরা জায়গা পায় না। হ্যাঁ, বাংলাদেশ যখন সত্যিকারের গণতন্ত্রের পক্ষে যাবে, তখন টোকায়েরা জায়গা পাবে না। তখন কে জায়গা পাবে? তখন জনগণ যাকে ভোট দেবে। যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, বিএনপি পাবে। জনগণ যদি জামাতকে ভোট দেয়, জামাত পাবে। অন্য দলকে ভোট দেবে, আওয়ামী লীগকে দিলে আওয়ামী লীগ পাবে, জাতীয় পার্টিকে দিলে জাতীয় পার্টি পাবে। কিন্তু যখন এগুলো হয় না, যারা উটালা বোঝেন, উটালা মানুষের তো নিজের কর্তৃত্ব নাই, এদের কর্তৃত্ব পাওয়ার জন্য ঝড় আসতে হয়, বিপদ আসতে হয়। তো বিপদে এরা হলো সেই সুযোগ ব্যবহার করে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।